ওয়েলকাম স্টুডেন্টস। সিএম স্যার বায়োলজিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের প্রথম ক্লাসে ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার জীবনের বিজ্ঞান এর প্রথমাংশ নিয়ে আলোচনা করব। প্লিজ ক্লাস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জীবন, জীববিজ্ঞানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি। প্রচলিত ধারণা অনুযায়ী একজন ব্যক্তির জন্মের সঙ্গে সঙ্গে জীবন শুরু হয় এবং তার মৃত্যুর মুহূর্ত থেকেই জীবনের পরিসমাপ্তি বলে ধরে নেওয়া হয়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি গর্ভস্থ ভ্রূণের জীবন থাকে? ভ্রূণতত্ত্ব পড়ার সময় এই বিষয়গুলি আমরা আলোচনা করলেও প্রচলিত সমাজ মানুষে একজন ব্যক্তির জন্মের সঙ্গে সঙ্গেই জীবন শুরু হয় এই ধারণাই তৈরি হয়ে আছে। অথচ আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের পর মুহূর্ত থেকেই একটি নতুন জীবের সূচনা হয় এবং মৃত্যুর, কোনো পূর্ণবয়স্ক প্রাণীর মৃত্যুর বেশ কিছুক্ষণ পরেও তার দেহ থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজনে সংগ্রহ করা যায়। সুতরাং প্রচলিত মৃত্যু এর সঙ্গে সঙ্গেই যে তার দেহের সমস্ত কোষের বিনষ্ট হয় বা বিনষ্টীকরণ ঘটে সেটি নয়। অর্থাৎ মৃত্যু বলতে কোনো প্রাণীর দেহের শেষতম কোষটির মৃত্যুর সময় পর্যন্ত ধরা যেতে পারে। আসলে জীবনের ধারণা দীর্ঘদিন ধরে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানী মহলে একটি জটিলতর বৈজ্ঞানিক এবং দার্শনিক আলোচনার বিষয়বস্তু হয়ে থেকেছে। জীবনের সংজ্ঞা যদি দিতে হয় তাহলে আমরা এক কথায় জীবনের সংজ্ঞা দিতে গেলে সেটি কিছুটা অবৈজ্ঞানিক হয়ে যাবে। জীবনের সংজ্ঞা নির্ধারণ করা এক কথায় একটি দুরূহ ব্যাপার। বিজ্ঞানী স্ট্রিকবার্গার 1996 সালে জীবনের যে ধারণা দিয়েছিলেন তার নির্ধারিত সেই সংজ্ঞাটি নিম্নরূপ। তিনি জীবনের সংজ্ঞা হিসেবে বলেছেন বিভিন্ন জৈবনিক কার্য যথা বিপাক, বৃদ্ধি এবং জীববস্তুর প্রজনন করার যোগ্যতা বা ক্ষমতাই হলো জীবন। The capability of performing various organismic functions such as metabolism, growth and reproduction of genetic materials is called life. অন্যদিকে পার্বস এট অল 2004 সালে লাইফ দ্য সায়েন্স অফ বায়োলজি এই শীর্ষক বইয়ে জীবনের সংজ্ঞা হিসেবে বলেছেন জীবন হলো বিপাক, প্রজনন ও বিবর্তন সম্পন্নকারী এক প্রকার সুসংগঠিত জিনগত একক, অর্থাৎ an organized genetic unit capable of metabolism, reproduction and evolution.
উপরোক্ত সংজ্ঞা দুটি থেকে আমরা জীবনের কিছু সাধারণ বৈশিষ্ট্য সংক্ষেপে বলতে পারি এবং তাকে একটি নেমনিকের সাহায্যে প্রকাশ করতে পারি। নেমনিকটি হল মিসেস গ্রেন, MRSGREN। এখানে প্রতিটি লেটার বা অক্ষর এক একটি বৈশিষ্ট্য নির্দেশ করছে। M অর্থাৎ মুভমেন্ট বা গমন, R অর্থাৎ রেসপিরেশন বা শ্বসন, S সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা, G গ্রোথ বা বৃদ্ধি, R রিপ্রোডাকশন বা জনন, E ফর এক্সক্রিশন বা রেচন, অ্যান্ড N ফর নিউট্রিশন বা পুষ্টি। পরবর্তী পর্যায়ে আমরা জীবের বৈশিষ্ট্য আলোচনা করব। জীবের বৈশিষ্ট্য আলোচনার ক্ষেত্রে আমরা জীবের সমস্ত বৈশিষ্ট্যকে প্রাথমিকভাবে দুটি শ্রেণীতে ভাগ করব। প্রথম শ্রেণী হচ্ছে জীবের সংজ্ঞাগত বৈশিষ্ট্যাবলী এবং দ্বিতীয় শ্রেণীতে থাকবে জীবের সাধারণ বৈশিষ্ট্যাবলী। জীবের সংজ্ঞাগত বৈশিষ্ট্যাবলী বা সংজ্ঞা নির্ধারক বৈশিষ্ট্যাবলীগুলি হল বিপাক, উত্তেজিতা বা সেন্সিটিভিটি, বিবর্তন বা এভলিউশন, মিউটেশন বা পরিব্যক্তি, অভিযোজন এবং মৃত্যু বা ডেথ। কেন এগুলি সংজ্ঞা নির্ধারক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় তার কারণ হল এই বৈশিষ্ট্যগুলি অনন্য উপায়ে জীবের বৈশিষ্ট্য বা জীবের সাধারণ ধর্ম নির্দেশ করে। এই বৈশিষ্ট্যগুলির সাহায্যে জীবের সংজ্ঞা প্রকাশ করা যায়। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলি কোনো বস্তুর মধ্যে পরিলক্ষিত হলেই তাকে সন্দেহাতীতভাবে জীব বলে আমরা অভিহিত করতে পারি। অপরদিকে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন বৃদ্ধি, চলন ও গমন, জনন, শ্বসন, রেচন, পুষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য জীবের সাধারণ বৈশিষ্ট্য হিসেবে আমরা অভিহিত করছি। তার কারণ হচ্ছে এই বৈশিষ্ট্যগুলির সাহায্যে জীবের বা কোনো বস্তুকে আমরা সন্দেহাতীতভাবে জীব বলে প্রমাণ করতে পারি না। আমরা দেখেছি কখনো কখনো কোনো জড় বস্তুরও বৃদ্ধি পরিলক্ষিত হয় এবং সেটি জড় বৃদ্ধি বা ভৌত বৃদ্ধি হিসেবে আমরা অভিহিত করে থাকি। অনেক জড় বস্তুর ক্ষেত্রে অপ্রত্যক্ষ চলন বা গমন সাধিত হয় এবং তার পেছনে প্রাকৃতিক কোনো শক্তি বা বল কাজ করে। অনেক সময় আমরা দেখেছি একটি জিনিস মাঝখান থেকে আড়াআড়ি ভেঙে গিয়ে বা অন্য কোনো উপায়ে ভেঙে গিয়ে এক বা একাধিক নতুন জিনিস সৃষ্টি করে। অর্থাৎ জনন বা নতুন জিনিসের সৃষ্টি এটিও সাধারণ বৈশিষ্ট্যের মধ্যেই পড়বে। এটি অনন্য বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হবে না। অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্য যেগুলি আমরা উল্লেখ করলাম সেগুলির কোনোটি সন্দেহাতীতভাবে জীবের সংজ্ঞা নির্ধারণ করে না বা জীবের জৈবনিক সত্তা প্রমাণ করে না। তাই এগুলিকে আমরা জীবের সাধারণ বৈশিষ্ট্য হিসেবে ধরেছি, যদিও এই বৈশিষ্ট্যগুলিও বেশিরভাগ জীবের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবারে আমরা আসি জীবের সংজ্ঞা নির্ধারক বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য বিপাক। বিপাক কি?
দেহের অভ্যন্তরে সংঘটিত হওয়া সমস্ত রাসায়নিক ক্রিয়া ও বিক্রিয়ার সমষ্টি হলো বিপাক। আমাদের জীবদেহে সংঘটিত ঘটে চলা সমস্ত রাসায়নিক বিক্রিয়ার সামগ্রিক প্রকাশই হলো বিপাক। বিপাক সাধারণত দুই প্রকারের, উপচিতি এবং অপচিতি বিপাক। অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম ইকুয়ালস টু মেটাবলিজম। উপচিতি বিপাক হলো জীবদেহে সংঘটিত হওয়া সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়া যার মাধ্যমে নতুন বস্তু সংশ্লেষিত হয় এবং জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, সেটি হলো উপচিতি বিপাক বা অ্যানাবলিজম। অন্যদিকে ক্যাটাবলিজম হলো সেই ধরনের রাসায়নিক বিক্রিয়া সমূহ যাদের মাধ্যমে জীবের দেহ থেকে বিভিন্ন বস্তু ভেঙে গিয়ে রেচিত হয় বা অন্য বস্তু উৎপন্ন হয় যেগুলি জীবের দেহ গঠনে অপ্রয়োজনীয়। অর্থাৎ এই প্রকার বিপাকের ফলে জীবের শুষ্ক ওজন হ্রাসপ্রাপ্ত হয়। একে বলে অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। এই অপচিতি এবং উপচিতি বিপাক একত্রিত হয়ে জীবের সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া তাকে নির্দেশ করে। সেই সামগ্রিক রাসায়নিক বিক্রিয়াকে বলে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া। অর্থাৎ আমাদের বডিতে যত রকম প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেটি ভাঙনমূলক হোক বা গঠনমূলক হোক, তার সামগ্রিক যে প্রকাশ সেটি হচ্ছে বিপাক। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে উত্তেজিতা বা সেন্সিটিভিটি। বিভিন্ন প্রকার প্রাকৃতিক উদ্দীপনায় জীবের সাড়া দেবার যে ক্ষমতা, সেটাই হলো উত্তেজিতা বা সেন্সিটিভিটি। আলো, শব্দ, স্পর্শ, গন্ধ প্রভৃতির প্রতি জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকেই উত্তেজিতা বা সেন্সিটিভিটি বলে। এর পরবর্তী যে সংজ্ঞা নির্ধারক বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে বিবর্তন। প্রতিটি সজীব বস্তুর বিবর্তন ক্ষমতা বা ধীরে ধীরে নিজেকে উন্নততর করবার ক্ষমতা রয়েছে। এটিকে বলে ইভলিউশন বা বিবর্তন। কোনো জড় বস্তুর এই ক্ষমতা থাকে না। পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। জিনগত পার্থক্যের কারণে জিন বস্তুর মধ্যে ঘটে চলা হঠাৎ কোনো পরিবর্তনের কারণে অথবা জিন উপাদানে হঠাৎ কোনো পার্থক্য এলে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যেরও হঠাৎ পরিবর্তন ঘটে। এই ঘটনাকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। পরবর্তী বৈশিষ্ট্যটি হলো অভিযোজন। অভিযোজন মানে জীব যে পরিবেশে থাকে সেই পরিবেশে নিজেকে সবসময় খাপ খাইয়ে নেবার চেষ্টা করে। এই ক্ষমতাই হলো জীবের অভিযোজন ক্ষমতা। যে কোনো জীব, প্রাণী বা উদ্ভিদ নির্বিশেষে তারা নিজেদের বাসস্থান বা পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেয়। একে অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলে। এই অভিযোজনই ধীরে ধীরে জীবের মধ্যে জেনেটিক পরিবর্তন সূচিত করে, ভ্যারিয়েশন সৃষ্টি করে এবং তাই পরবর্তীকালে
বিবর্তন বা ইভলিউশনে পর্যবসিত হয়। সর্বশেষ এবং অন্তিম বৈশিষ্ট্যটি হলো মৃত্যু। প্রতিটি সজীব বস্তু তার জীবদ্দশার শেষে সমস্ত জৈবনিক বৈশিষ্ট্য হারিয়ে মৃত্যুমুখে পতিত হয়। অর্থাৎ সজীব বস্তুর অন্তিম বৈশিষ্ট্য, পরিণতিমূলক বৈশিষ্ট্যটি হচ্ছে মৃত্যু। জড়ের মৃত্যু হয় না। এবার আমরা চলে আসি সাধারণ বৈশিষ্ট্যের আলোচনায়। বৃদ্ধি, প্রতিটি সজীব বস্তুর আকার আয়তনে বৃদ্ধি ঘটে। তাদের মধ্যে চলন এবং গমন পরিলক্ষিত হয়, যদিও উদ্ভিদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র স্থির চলন দেখতে পাই। উদ্ভিদের ক্ষেত্রে গমন সাধারণত দেখা যায় না। কিছু কিছু নিম্ন শ্রেণীর শৈবালে ট্যাকটিক চলন দেখা যায়, যেটি গমনের অনুরূপ। তাছাড়া উন্নত উদ্ভিদে গমন দেখা যায় না। জনন, প্রতিটি জীবের ক্ষমতা রয়েছে নতুন জীব সৃষ্টি করার, তার নিজের অনুরূপ। এই ক্ষমতাকে বলে জনন। জড়ের এই ক্ষমতা সাধারণত নেই, কিন্তু জড় থেকেও নতুন একটি জড় দুটিতে ভেঙে গিয়ে, আগেই বলেছি, নতুন জড় সৃষ্টি করতে পারে, যেটিকে আমরা এই জন্য এটিকে সংজ্ঞা নির্ধারক বৈশিষ্ট্যের মধ্যে ফেলিনি। শ্বসন, উপযুক্ত পুষ্টিবস্তু গ্রহণ করে সেখান থেকে শক্তি উৎপন্ন করার পদ্ধতির নামই হচ্ছে শ্বসন। সাধারণত শ্বসন দুই প্রকারের। অক্সিজেনের উপস্থিতিতে যে প্রকার শ্বসন সংঘটিত হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট বা গ্লুকোজ ভেঙে এটিপি উৎপাদিত হয়, সেই প্রকারের শ্বসনকে বলে সবাত শ্বসন বা এরোবিক রেসপিরেশন। এবং অক্সিজেনের অনুপস্থিতিতে যখন শর্করা জাতীয় খাদ্য ভেঙে সেখান থেকে শক্তি উৎপাদিত হয়, তাকে বলে অবাত শ্বসন। অবাত শ্বসন প্রধানত ব্যাকটেরিয়া এবং নিম্ন শ্রেণীর জীবেদের মধ্যে ঘটে। কখনো কখনো অতিরিক্ত কায়িক পরিশ্রমের সময় যখন সবাত শ্বসনের প্রয়োজনীয় শক্তি সবাত শ্বসন দ্বারা উৎপন্ন করা কষ্টসাধ্য হয়, তখন অবাত শ্বসন উচ্চতর প্রাণীদের ক্ষেত্রেও সংঘটিত হতে দেখা যায়। শেষ দুটি বৈশিষ্ট্য, একটি হলো রেচন। বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন দূষিত পদার্থগুলিকে বিশেষ প্রক্রিয়ায় পরিশ্রিত করে দেহমুক্ত করার পদ্ধতি হলো রেচন। এটি জীবের একটি সাধারণ বৈশিষ্ট্য। পুষ্টি, এটি শেষ বৈশিষ্ট্য। পুষ্টির সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব খাদ্য গ্রহণ ও আত্তীকরণ করে থাকে, খাদ্য গ্রহণ, পরিপাক ও আত্তীকরণ করে থাকে, তাকে সামগ্রিকভাবে আমরা পুষ্টি প্রক্রিয়া বা নিউট্রিশন বলি। পুষ্টির মাধ্যমে শরীরে শ্বসনের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করা হয়। এর পরের আলোচনায় আমরা যেটি আসবো সেটি হচ্ছে জীব ও জড়ের পার্থক্য।
প্রথম পার্থক্যটি হচ্ছে আকার ও আয়তন। জীবের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, কিন্তু জড়বস্তুর নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। অনিয়তাকার বিশিষ্ট হয় জড়বস্তু সর্বদা। দ্বিতীয় পার্থক্য হচ্ছে প্রোটোপ্লাজমীয় সংগঠন। জীবের সৃষ্টি অর্থাৎ জীবদেহ সর্বদা প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দ্বারা গঠিত হয়। অন্যদিকে জড়দেহে কোনো রকম প্রোটোপ্লাজমের উপস্থিতি দেখা যায় না। পরেরটি হচ্ছে দেহ সংগঠন বা বডি অর্গানাইজেশন। প্রতিটি জীবদেহ একটি সুনির্দিষ্ট নিয়মে সংগঠিত। বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে কলা, কলাতন্ত্র, অঙ্গ এবং তন্ত্রে সুবিন্যস্ত। জড়ের ক্ষেত্রে জীবদেহের কোনো রকম সুনির্দিষ্ট সুসামঞ্জস্যপূর্ণ বডি অর্গানাইজেশন বা দেহ সংগঠন থাকে না। পরবর্তী পার্থক্য বিপাক সংক্রান্ত। জীবদেহে বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয়, জড়ের কোনো বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয় না। জীবের বৃদ্ধি ঘটে, জড়ের কোনো বৃদ্ধি পরিলক্ষিত হয় না, যদিও জড়ের ক্ষেত্রে অনেক সময় আমরা অপ্রত্যক্ষ বৃদ্ধি দেখতে পাই, যেমন মাউন্ট এভারেস্ট ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে জীবের বৃদ্ধি সবসময় অভ্যন্তরীণ, অর্থাৎ জীবের বৃদ্ধি হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে সংঘটিত হয়। এই প্রকার বৃদ্ধিকে বলে প্রক্সিমোডিস্টাল টাইপ অফ গ্রোথ। জড়ের বৃদ্ধি বাইরে কোনো বস্তু সঞ্চিত হওয়ার ফলে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটি হলো ডিস্টাল ও প্রক্সিমাল গ্রোথ এবং এটি ভৌত বৃদ্ধি, বাহ্যিক বৃদ্ধি। উত্তেজিতা, উত্তেজনায় সাড়া দেওয়া জীবের অনন্য বৈশিষ্ট্য। জড় উত্তেজনায় সাড়া দিতে পারে না। চলন বা গমন, জীব চলন বা গমনে সক্ষম কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া। জড় কোনো স্বতঃস্ফূর্ত চলন বা গমন সম্পন্ন করে না। জীবের জনন ক্ষমতা আছে, জড়ের জৈবিক জনন ক্ষমতা নেই। দলবদ্ধতা, জীবেরা সাধারণত দলবদ্ধভাবে সহাবস্থান করে, জড়েদের মধ্যে দলবদ্ধতা দেখা যায় না। জীবের দেহে পরিব্যক্তি বা মিউটেশন ঘটে, জড়ে কোনো প্রকার মিউটেশন ঘটে না। জীবের দেহে জৈব বিবর্তন বা অভিব্যক্তি ঘটে, জড়ের কোনো প্রকার জৈব বিবর্তন বা অভিব্যক্তি দেখা যায় না। জীবের স্বপরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে, যেটাকে আমরা অভিযোজন বলি, জড়ে কোনো প্রকার অভিযোজন ক্ষমতা দেখা যায় না। জীবের নির্দিষ্ট জীবনকাল এবং জীবনচক্র, সুনির্দিষ্ট জীবনচক্র রয়েছে। জড়ের কোনো জীবনচক্র নেই এবং জড়ের জীবনকাল অন্তহীন বা সীমাহীন। বার্ধক্য, প্রত্যেকটি জীবেরই জীবনকালের শেষ লগ্নে বার্ধক্য দশা পরিলক্ষিত হয়। জড়ের কোনো বার্ধক্য দশা দেখা যায় না। জীব মাত্রেই জীবনের অন্তিম লগ্নে মৃত্যু মুখে পতিত হয়, অর্থাৎ মৃত্যু জীবের অনুপম বৈশিষ্ট্য। জড়ের মৃত্যু হয় না, কিন্তু জড় পদার্থ বিনষ্ট হতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা জীবনের ধারণা এবং জীবের বৈশিষ্ট্য
আলোচনা করলাম, সেই সঙ্গে জীব ও জড়ের পার্থক্য নিয়েও আলোচিত হলো। পরবর্তী ক্লাসে আমরা জীবনবিজ্ঞানের বিভিন্ন শাখা, বিভাগ, ফলিত জীবনবিজ্ঞানের বিভিন্ন উপবিভাগ এবং জীবনবিজ্ঞানের স্কোপ, বায়োলজির বিভিন্ন স্কোপস, সেগুলো নিয়ে আলোচনা করব।